যেমন চেয়ারম্যান এভরিথিং কন্ট্রোল করবে, এই সিস্টেমটা স্কোপ থাকবে না। আর জনসংখ্যা অনুপাতে ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি করুন, ইউনিয়ন পরিষদ বাড়ানোর দরকার নেই, পরিষদ ঠিক থাকুক। মূল চেঞ্জটা আসলে কোথায় হলে আপনার মনে হয় একটা ইলেকশন দেওয়া যাবে? আমি লোকাল গভর্নমেন্টটা বলবো, আমি সেটা হচ্ছে প্রথমে আপনি আইন কাঠামো চেঞ্জ করতে হবে। আর আমরা যে এখন কাঠামো দিয়েছি একটা, সেই কাঠামোতে এটাকে এটা পার্টিসিপেটরি গণতান্ত্রিক একটা কাঠামো দেওয়া হয়েছে। যেমন চেয়ারম্যান এভরিথিং কন্ট্রোল করবে, এই সিস্টেমটা স্কোপ থাকবে না। আর এখন চেয়ারম্যান অবশ্যই থাকবে, চেয়ারম্যানের এক্সিকিউটিভ পাওয়ার অবশ্যই থাকবে, কিন্তু লেজিসলেটিভ পাওয়ারের জন্য কাউন্সিলকে দায়িত্ব দেওয়া হয়েছে। কাউন্সিল কিন্তু সিদ্ধান্ত দিবে, কাউন্সিল কিন্তু চেয়ারম্যানকে অ্যাকাউন্টেবল করবে, এরকম সিস্টেম করা হয়েছে। যেমন কাউন্সিলের মিটিংটা আলাদা একটা সভাধিপতি পদ সৃষ্টি করা হয়েছে, উনি পরিচালনা করবেন। স্পিকার যেমন জাতীয় সংসদে পরিচালনা করে, ঠিক ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশনে সভা পরিচালনা করবেন সভাধিপতি। আর চেয়ারম্যান সেই সভায় যে সিদ্ধান্ত হচ্ছে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন, ওখানে তার পূর্ণ অধিকার থাকবে। এবং উনি ফুল টাইম উইথ সাম মেম্বার্স, যেমন একটা মন্ত্রী পরিষদের মতো চেয়ারম্যানের একটা কাউন্সিল থাকবে, মেয়র একটা কাউন্সিল থাকবে, তারা ফুল টাইম বেতন নেবেন, ফুল টাইম কাজও করবেন। এখন লোকাল গভর্নমেন্ট সিস্টেম ওখানে ফুল টাইম পার্ট টাইম নেই, সবাই ফুল টাইম, সবাই পার্ট টাইম। বাড়ি সুনামগঞ্জে থাকেন, ঢাকা শহরে উনি চেয়ারম্যান, এই জিনিসটা চলবে না। হ্যাঁ, অবশ্যই আসবেন ঢাকা, কিন্তু কথা হচ্ছে ওটা ফুল টাইম জব করে আপনাকে আসতে হবে, এটা ফুল টাইম জব। আগে আমাদের লোকাল গভর্নমেন্ট সিস্টেমে ফুল টাইম পার্ট টাইম ছিল না, এখন এটাকে ফুল টাইম সিস্টেম করতে হবে। আর যারা মেম্বার, সাধারণ মেম্বার, তারা ফুল টাইম না থাকলেও চলবে, তারা মিটিংয়ে আসতে চলবে, কিন্তু চেয়ারম্যান প্লাস ওনার যে চেয়ারম্যানস কাউন্সিল, তারা ফুল টাইম অফিস করতে হবে, এভরি ডে কেউ না কেউ থাকতে হবে অফিসে। চেয়ারম্যান না থাকলে আরেকজনকে এটার দায়িত্ব নিতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা যে এখন ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সিস্টেম করেছি, আমি একটা বলছি ছোটো ছোটো জিনিসগুলো, আর অনেকগুলো সিস্টেম, একটু আমাদের যেহেতু সময় স্বল্পতা রয়েছে, সময় স্বল্পতা আছে, কিন্তু জিনিসটা না বুঝলে হচ্ছে কি প্রশ্নগুলো উল্টাপাল্টা আসছে, আর আমার কি কাজ করি সেটাও তারা বুঝতে পারছেন, সবাই তো রিপোর্ট পড়বে না, সেজন্য বলছিলাম সামারাইজ করে বলার জন্য। ইউনিয়ন পরিষদে এখন ওয়ার্ড হচ্ছে 9টা। ইউনিয়ন পরিষদের জনসংখ্যা ভ্যারি করছে কত, 5,000 থেকে 5 লক্ষ ইউনিয়ন পরিষদের লোক সংখ্যা, কিন্তু সবার 9 ওয়ার্ড। এই জন্য আমরা প্রস্তাব করেছি জনসংখ্যা অনুপাতে ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি করুন, ইউনিয়ন পরিষদ বাড়ানোর দরকার নেই, পরিষদ ঠিক থাকুক, ওয়ার্ড সংখ্যা বাড়ান, ওয়ার্ডের মেম্বার বাড়বে। এটা আমাদের প্রস্তাব হচ্ছে 9 থেকে 39 পর্যন্ত ওয়ার্ড সংখ্যা হবে, এর মধ্যে পপুলেশনকে আমরা ভাগ করে দেব। আচ্ছা, যেমন ধামসোনা, এই যে সাভারের 4 লক্ষ পপুলেশন, 4 লক্ষ। এই যে এখানে কেরানীগঞ্জের মনে করেন সুবাড্ডা ইউনিয়ন প্রায় 3.5 লক্ষ পপুলেশন, তাহলে এখানে কীভাবে 9টা ওয়ার্ড দিয়ে, সর্বোচ্চ 39টা ওয়ার্ড পর্যন্ত, সর্বোচ্চ 39টা ওয়ার্ড, সর্বনিম্ন 9টা থাকবে। তারপরে হচ্ছে এই ইলেকশন করার সময়, এখন এই যে শিক্ষার প্রশ্নটা আসছে, প্রথম প্রশ্ন যিনি যে প্রশ্নটা এসেছিল, শিক্ষিত লোক যাচ্ছে না কেন ওখানে? ইউনিয়ন পরিষদে, উপজেলা পরিষদে কোনো লেখাপড়া জানা, ভালো লেখাপড়া জানা লোকজন, সব লোকজন যাচ্ছে না কেন? কারণ হচ্ছে ওই পরিবেশটা আমরা সৃষ্টি করিনি এখানে। আমরা বলেছি যে না, মেম্বার ইলেকশন করার জন্য কোনো সরকারি চাকরি, বেসরকারি চাকরি, ফুল টাইম চাকরি করলে, এটা ফুল টাইম অন্য একটা কাজ করলে তার নির্বাচনে যাওয়াটা বাধা হওয়া দাঁড়াবে না। কারণ এটা হচ্ছে আপনি পার্ট টাইমার হিসেবে মিটিংয়ে যাবেন, পলিসি সিদ্ধান্তের মধ্যে আপনি অংশগ্রহণ করবেন, ফুল টাইম কাজ করবেন না ওখানে, আপনি ফুল টাইম বেতনও পাবেন না। সুতরাং এখানে ইলেকশনটা উন্মুক্ত করে দেবো আমরা সবার জন্য। কিন্তু সরকারি চাকরি করলে তার ক্ষমতা বলে তো প্রভাব বিস্তার করতে পারে। না, কিসের ক্ষমতা? একজন স্কুলে মাস্টারি করে, ওনার ক্ষমতা আমার স্কুলে, উনি এখানে কি ক্ষমতা? কিন্তু একটা শিক্ষিত লোক এই জিনিসটা বুঝতে হবে। এখনকার সময়ে শিক্ষা না থাকলে অনেকগুলো জিনিস বোঝা খুব ডিফিকাল্ট। ইভেন যারা ইমেইল হ্যান্ডেল করতে পারবে না, ইন্টারনেট হ্যান্ডেল করতে পারবে না, ওয়েবসাইট দেখতে পারবে না, তাদের পক্ষেও ডিফিকাল্ট এখন। কিন্তু আমাদের দর্শক যে প্রশ্নটি করেছিলেন, মানে যে মৌলিক গণতন্ত্র পরিপন্থী হয়ে যায় কিনা, মানে কারো যদি মৌলিক গণতন্ত্র একটা অন্য জিনিস। হঠাৎ করে আমরা অনেক বেশি বুদ্ধিজীবী হয়ে গেছি। মৌলিক গণতন্ত্র ছিল আইয়ুব খানের আমলে, ইনডাইরেক্ট ইলেকশন হলে মৌলিক গণতন্ত্র হয়ে যায় না। সারা ভারতবর্ষে ইলেকশন তো ইনডাইরেক্ট, সারা ভারতবর্ষের লোকাল গভর্নমেন্ট ইলেকশন তো ইনডাইরেক্ট। ওখানে কি আইয়ুব খানের প্রেতাত্মা ওখানে গেছে নাকি? আর আমরা পার্লামেন্ট ইলেকশন করে পার্লামেন্ট থেকে আমাদের প্রাইম মিনিস্টার হয়, ওখানে ইনডাইরেক্ট হচ্ছে না? এইখানে আমরা এটা করতে পারছি না কেন? মৌলিক গণতন্ত্র খারাপ ছিল কেন? মানে এমপির ক্ষেত্রে এই শিক্ষাগত যোগ্যতায়, মানে শিক্ষাগত যোগ্যতা অন্য জিনিস। বলতেছি যে ইলেকশন সিস্টেমটা ইনডাইরেক্ট হলে এখানে আইয়ুব খানের মৌলিক গণতন্ত্রের কথা বলা হয়। আচ্ছা, এটা জিনিসটা ঠিক না। কারণ হচ্ছে ভারতে যে কলকাতা সিটি কর্পোরেশন ইলেকশন, পঞ্চায়েত এবং কলকাতা সিটি কর্পোরেশন, এখানে কি ডাইরেক্ট ইলেকশন হয় মেয়র? না, ইলেকশনে হয় কাউন্সিলররা ফার্স্ট। কাউন্সিল ইলেকশন হওয়ার পর কাউন্সিলররা মেয়র ইলেকশন করে।